উত্তর কোরিয়ায় জন্ম নেয়ার সাথে সাথেই একটি নিষ্পাপ শিশুকে দেশদ্রোহী ঘোষণা করা। এরকম অনেক কঠোর আইনের কারণে উত্তর কোরিয়া পুরো বিশ্বের সবার কাছে পরিচিত। এরই মধ্যে কিছু আইন তো এমন যা শুনে বিশ্বাস করাও কঠিন। ধরুন, এখানে নির্বাচন হবে, কিন্তু ভোট কেবল একজন ব্যক্তিকেই দিতে হবে এবং কেউ একজন যদি ভোট না দেয় তবে সরাসরি তাকে জেলে যেতে হবে। নর্থ কোরিয়ায় টিভি তো আছে, কিন্তু চ্যানেল একটাই, আর চ্যানেল টিউন করারও কোনো অপশন নেই। উত্তর কোরিয়া সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যেখানে অপরাধ করার জন্য নয়, বরং অপরাধ করার কথা ভাবলেও আপনাকে জেলে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। 1945 সাল পর্যন্ত জাপান পুরো কোরিয়ার ওপর 35 বছর শাসন করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুটি অংশে বিভক্ত হয়ে যায়, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার ওপর সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল, যেখানে দক্ষিণ কোরিয়ার ওপর ছিল আমেরিকার প্রভাব। 1948 সালে কিম রাজবংশের কিম ইল সংকে নেতা বানানো হয় এবং উত্তর কোরিয়া হয়ে ওঠে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। কিন্তু এখানে গণতন্ত্রের মতো কোনো জিনিস কখনো জন্মায়নি। 1950 সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি যুদ্ধ হয়, যাকে কোরিয়ান যুদ্ধ বলা হয়, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর কোনো শান্তি চুক্তি হয়নি। এ কারণে দুটি দেশ এখনও প্রযুক্তিগতভাবে যুদ্ধের অবস্থায় রয়েছে। বন্ধুরা, উত্তর কোরিয়ার ক্ষমতা ধরে রাখার জন্য আজ পর্যন্ত কেবল একটি পরিবারেই শাসক রয়েছে। প্রথমে কিম ইল সং, তারপর কিম জং ইল এবং এখন কিম ইল সং এর নাতি কিম জং উন। প্রত্যেক শাসকই নিজের গদি বাঁচানোর জন্য কঠোর থেকে কঠোরতম আইনের আশ্রয় নিয়েছেন। এখানে ভয় এবং শাস্তির জোরে মানুষকে জোরপূর্বক দাবিয়ে রাখার জন্য অনেক নিয়ম তৈরি করা হয়েছে, যাতে মানুষ দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে তাদের বিরুদ্ধে চলে না যায়। আর আজ আমরা এগুলোর মধ্যে কিছু অদ্ভুত ও আশ্চর্যজনক নিয়ম নিয়ে আলোচনা করব। 2024 সালে উত্তর কোরিয়া সানগ্লাসেসের ব্যবহার এবং বিয়ের পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করে। এখানে মেট্রো বা পাবলিক স্টেশনগুলোতে কোনো মিউজিক নয়, বরং কিম পরিবারের ভাষণ চালানো। আর এই সময়ে কারো একে অপরের সাথে কথা বলার বা শব্দ করার অনুমতি থাকে না। উত্তর কোরিয়ার মানুষ যদি দক্ষিণ কোরিয়ার নাটক বা হলিউড সিনেমা দেখার সময় ধরা পড়ে, তবে তাদের লেবার ক্যাম্প বা কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। বন্ধুরা, এই পদক্ষেপগুলো আইডিওলজিক্যাল কন্টামিনেশন অর্থাৎ আদর্শগত দূষণ রোধ করার জন্য নেওয়া হয়। উত্তর কোরিয়ায় সাধারণ মানুষদের ইন্টারনেট নয়, কেবল ইন্ট্রানেট ব্যবহার করার অনুমতি রয়েছে। এটি এক ধরনের সম্পূর্ণ বন্ধ নেটওয়ার্ক, যা কেবল উত্তর কোরিয়ার ভেতরেই চলে। এই নেটওয়ার্কের ওপরেও রাষ্ট্র নজরদারি করে, মানুষ কি দেখছে, কি পড়ছে এবং কি নিয়ে কথা বলছে, এই সব কিছুর ওপর। এভাবে সরকার মানুষের কাছে পৌঁছানোর তথ্য নিয়ন্ত্রণ করে, যাতে তারা বাইরের দুনিয়া দ্বারা প্রভাবিত না হয়। উত্তর কোরিয়ায় রাষ্ট্রের অনুমতি ছাড়া বিদেশে ফোন করাও অবৈধ, অর্থাৎ আপনার যদি দেশের বাইরে কারোর সাথে কথা বলতে হয়, তবে তার জন্য সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এখানে টিভি, রেডিও এবং সংবাদপত্র কেবল রাষ্ট্রই চালাতে পারে। এখানে প্রাইভেট মিডিয়ার কথা কল্পনা করাও অসম্ভব। এই মিডিয়ায় কেবল সরকারের প্রশংসা, কিম রাজবংশের মহিমা এবং বিদেশি শত্রু যেমন আমেরিকার কথা উল্লেখ করা হয়। সেখানকার সাধারণ মানুষের মনে ছোটবেলা থেকেই আমেরিকা এবং তার মিত্রদের বিরুদ্ধে ঘৃণা ঢুকিয়ে দেয়া হয়। উত্তর কোরিয়ায় সরকার মানুষের হেয়ার স্টাইলের উপরেও কঠোর নিয়ন্ত্রণ রাখে। সরকার কিছু নির্দিষ্ট ধরনের হেয়ার স্টাইলের অনুমতি দিয়ে রেখেছে, অর্থাৎ মানুষকে বলে দেয়া হয় যে তারা কোন কোন হেয়ার স্টাইল রাখতে পারবে। এখানে এমন প্রতিটি জিনিসই নিষিদ্ধ যা বাইরের দুনিয়ায় প্রভাব বহন করে, যেমন জিন্স পরা, চুল ডাই করা বা চকচকে পোশাক পরা। এমনটা করলে জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়। পোশাক তো পোশাকই, এমনকি পছন্দের খাবার খাওয়াও অনুমোদিত নয়। হটডগ যেহেতু আমেরিকার সংস্কৃতির একটি খাবার, তাই এই খাবার ব্যান করা হয়েছে। এছাড়াও বুদেজিকে এবং তকবকি দক্ষিণ কোরিয়ান ডিশ হওয়ার কারণে নিষিদ্ধ। এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করার জন্য পারমিট থাকা জরুরি। এটি ছাড়া ভ্রমণ করা অবৈধ বলে গণ্য করা হয়। উত্তর কোরিয়ায় পাসপোর্ট কেবল
এলিট ক্লাস পায়, যেমন সরকারি কর্মকর্তা এবং কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগীরা। সাধারণ জনগণ স্বপ্নেও উত্তর কোরিয়া থেকে বাইরে বের হতে পারে না। উত্তর কোরিয়ায় জমি হোক বা বাড়ি, দোকান হোক বা ব্যবসা, সবকিছুই রাষ্ট্রের মালিকানাধীন থাকে। কেউই এগুলোর মালিক হতে পারে না কখন। যে কোনো ধর্ম অনুসরণ বা চর্চা করাও বেআইনি, অর্থাৎ মানুষ নিজের ইচ্ছায় কোনো ধর্ম পালন করতে পারবে না। যদিও উত্তর কোরিয়ায় চার্চ অবশ্যই আছে, তবে তা কেবল বাইরের দুনিয়াকে দেখানোর জন্য যে এখানে ধর্মীয় স্বাধীনতাও রয়েছে। বাস্তবে এগুলো যারা ব্যবহার করে তাদের লেবার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। উত্তর কোরিয়ায় যদি কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে বা কিম বংশের বিরুদ্ধে আওয়াজ তুলে, তবে কেবল তাকেই নয়, বরং তার পুরো পরিবারকেই বন্দী করা হয় এবং এই শাস্তি তার 3 প্রজন্ম পর্যন্ত হতে পারে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দেশদ্রোহী প্রমাণিত হয় এবং বহু বছর পর তার নাতি বা নাতনি জন্ম নেয়, তবে সেই নিষ্পাপ শিশুকেও দেশদ্রোহী বলা হবে। এমনটা এ কারণে করা হয় যাতে বিদ্রোহীদের রক্ত পরবর্তীতেও কখনো কিম পরিবারের বিরুদ্ধে জেগে উঠতে না পারে। এখানে প্রতিটি কলোনি, অ্যাপার্টমেন্ট এবং বাড়ির আশেপাশে সরকারি গোয়েন্দা থাকে, যারা গোপনে সমস্ত মানুষের উপর নজর রাখে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই দেশ কেবল অপরাধ করাই নয়, বরং আপনি যদি অপরাধ করার কথা ভাবেনও, তাহলেও আপনাকে জেলে যেতে হতে পারে। অর্থাৎ কেউ যদি এই সরকারের বিরুদ্ধে কিছু ভাবে, তবে সেটি নিজের পায়ে কুড়াল মারার মতোই হবে। বন্ধুরা, উত্তর কোরিয়ায় প্রতিটি মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি সপ্তাহে সেলফ ক্রিটিসিজম অর্থাৎ আত্মসমালোচনার সেশন করে। অর্থাৎ এই ক্লাসগুলোর মধ্যে মানুষ নিজের ভুলগুলো প্রকাশ করে, যেমন কেউ কারো দুর্বলতা সরকারের কাছ থেকে লুকিয়েছে, বা কিম জং উনের প্রশংসা কম করেছে, অথবা কোনো বিদেশি জিনিস দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে। এই ভুলগুলোর জন্য তার ক্ষমা চাইতে হয় এবং ক্লাসে বসা অন্য লোকেরা তার সমালোচনা করে। উত্তর কোরিয়ায় প্রত্যেক ব্যক্তির জন্য ভোট দেয়া বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভোট কেবল তাদেরই দেয়া যেতে পারে যাদের সরকার চাইবে। অর্থাৎ এখানে এমন কোনো নির্বাচন হয় না যেখানে জনগণ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করে, বরং এখানে কেবল একজন প্রতিনিধিকেই ভোট দেয়া হয়। যে ভোট দিতে না আসে তাকে দেশদ্রোহী মনে করা হয়। তাহলে বন্ধুরা, এখানে প্রশ্ন আসতে পারে বা আপনারা প্রশ্ন করতে পারেন যে যদি ভোট দেওয়ার অপশনই না থাকে, তাহলে ভোটিং হয় কেন? আসলে এখানে নির্বাচন কোনো সিলেকশনের জন্য নয়, বরং এটি একটি লয়্যালিটি টেস্ট। যখন 100% মানুষ একই প্রার্থীকে ভোট দেয়, তখন সরকার এটিকে নিজের শক্তি এবং জনগণের লয়্যালিটি হিসেবে গণ্য করে। এখানে জাতীয় পরিষদও রয়েছে, যাকে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি বলা হয়, কিন্তু এর কাজ সিদ্ধান্ত নেওয়া নয়, বরং কিম জং উনের সিদ্ধান্তে কেবল সিল মোহর দেয়া। উত্তর কোরিয়ার সমস্ত নাগরিকের ওপর এটি বাধ্যতামূলক যে তারা সরকারের 10টি আদর্শগত নীতি মুখস্থ বলবে। এই 10টি পয়েন্টের মধ্যে এমন একটি পয়েন্টও নেই যেখানে কিম ইল সং এর নাম আসেনি। উত্তর কোরিয়ায় প্রতিটি টিভি কেবল সরকারি চ্যানেল, যেমন কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে সেট করা থাকে। এর মানে হলো মানুষ নিজের ইচ্ছে মতো চ্যানেল পরিবর্তন করতে পারে না, এমনকি চ্যানেল টিউন করাও অবৈধ। আমদানিকৃত টিভি সেটগুলোতেও NTSC টিউনার আগে থেকেই বন্ধ করে দেয়া হয়। এখানে সাইকেল চালানোর জন্যও রোড সেফটি টেস্ট পাস করতে হয় এবং লাইসেন্সও নিতে হয়। উত্তর কোরিয়ায় কাপড়ের ওপর বিদেশি লোগো, স্লোগান বা পতাকা একেবারেই অনুমোদিত নয়। সরকার এই জিনিসগুলোকে বাইরের দুনিয়ার সাংস্কৃতিক প্রভাব হিসেবে দেখে এবং চায় যে মানুষ কেবল উত্তর কোরিয়ার পরিচয়কে আপন করে নিক। উত্তর কোরিয়ায় মোবাইল এবং কম্পিউটার রাখা অনুমোদিত, কিন্তু USB ড্রাইভ থেকে শুরু করে মোবাইলের মেমরি পর্যন্ত নিয়মিত পরীক্ষা করা হয়। যদি বাইরের দুনিয়ার কোনো কন্টেন্ট পাওয়া যায়, তবে সাজা হতে পারে। উত্তর কোরিয়ায় নাগরিকদের শ্রেণী বিভাজনের একটি অত্যন্ত অমানবিক ব্যবস্থা চালু রয়েছে, যাকে সংবুন বলা হয়। এই সিস্টেমের মাধ্যমে যখন কোনো শিশু জন্ম নেয়, তখনই তার জীবনের ফয়সালা হয়ে যায় এবং এই সিস্টেম শিশুর পারিবারিক ইতিহাসের উপর নির্ভর করে। এখানে একটি হলো কোর, দ্বিতীয়টি হলো ওয়েভারিং এবং তৃতীয়টি হলো হস্টাইল। প্রথম ক্যাটাগরি, যাকে কোর বলা হয়, এতে সেই সব লোকেরা অন্তর্ভুক্ত যেখানে পূর্বপুরুষেরা কিম ইল সং এর বিপ্লবে অংশ নিয়েছিলেন, অথবা যারা কোরিয়ান যুদ্ধের কর্মী বা সৈনিক ছিলেন। এদের সরকারের সবচেয়ে অনুগত মনে করা হয়। এদের ভালো মানের চাকরি দেয়া হয়, যেমন সরকারি জব বা সেনাবাহিনীতে উচ্চ পদ এবং রাজধানী শহর পিয়ংইয়ংয়ে থাকার অনুমতি। আর গাড়িও কেবল এই শ্রেণীর লোকেরাই রাখতে পারে। দ্বিতীয় শ্রেণীটি হলো ওয়েবারিং। এরা সাধারণ উত্তর কোরিয়ার নাগরিক হয়। এদের পূর্বপুরুষেরাও সাধারণ মজুর বা কৃষক ছিলেন।
অথবা যাদের অতীত সরকারের চোখে খুব ভালোও ছিল না, আবার মন্দও ছিল না। এদের উত্তর কোরিয়ার মিডল ক্লাস সুবিধা পাওয়ার অনুমতি রয়েছে। এবং তৃতীয় ক্যাটাগরি হলো হস্টাইল। এতে সেই সব লোক অন্তর্ভুক্ত থাকে যাদের পূর্বপুরুষরা কখনো না কখনো কোনো ভিন্ন ধর্ম অনুসরণ করতেন, অথবা যাদের দক্ষিণ কোরিয়ায় কারোর সাথে কোনো সম্পর্ক ছিল। উত্তর কোরিয়ার সরকার এদের দেশদ্রোহী মনে করে এবং এদের সমাজে একেবারেই নিচু স্তর দেয়া হয়েছে। এদের সবচেয়ে খারাপ চাকরি, যেমন কোনো খনিতে কাজ, মজুরি বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেয়া হয়। এখানে বিদ্যুৎ, পানি এবং গ্যাস সব রেশনের মাধ্যমে হয় এবং এগুলোর ব্যবহারের ওপরেও কড়া নজরদারি করা হয়। উত্তর কোরিয়ায় 17 বছর বয়স থেকে মিলিটারিতে 10 বছর পর্যন্ত সার্ভিস করা প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক, সে পুরুষ হোক কিংবা নারী। এখানে কিম পরিবারের যে কোনো সদস্যের মৃত্যুতে কিংবা কিম ইল সং এবং কিম জং ইলের মৃত্যু বার্ষিকীতে কাঁদা বাধ্যতামূলক। যদি কোনো ব্যক্তি এমনটা না করে তবে তার আনুগত্যকে সন্দেহের চোখে দেখা হয়। প্রতিটি ঘরে কিম ইল সং এবং কিম জং ইলের ছবি লাগানো বাধ্যতামূলক এবং সেগুলো নিয়মিত পরিষ্কার করাও কর্তব্য। আদর্শগত আনুগত্যের জন্য স্কুলের বাচ্চাদের কিম ইল সং এবং কিম জং ইলের ভাষণ মুখস্থ করানো হয়। বন্ধুরা, উত্তর কোরিয়া পুরো পৃথিবী থেকে এতটাই বিচ্ছিন্ন যে তাদের ক্যালেন্ডারও আলাদা, যাকে জুচে ক্যালেন্ডার বলা হয়। জুচে ক্যালেন্ডারের সূচনা 1912 সালে হয়েছিল, যা এখানকার সুপ্রিম লিডার কিম ইল সং এর জন্মসাল। অর্থাৎ 1912 সালকে উত্তর কোরিয়ায় জুচে 1 ধরা, এবং আজ 2026 সালে সেখানে বছর হলো 114। উত্তর কোরিয়ার এরকম ভাবে দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকার পেছনে বেশ কিছু কারণ সামনে আসে। এক তো কিম রেজিমের ভয় রয়েছে যে মানুষ যদি বাইরের দুনিয়া সম্পর্কে জানতে পারে তবে তারা সরকারের বিরুদ্ধে চলে যাবে। তাই মিডিয়া, ট্রাভেল, ইন্টারনেট সব কিছুর উপর নিষেধাজ্ঞা রয়েছে। দ্বিতীয়ত, পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার উপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে তা উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে আরো আলাদা করে দিয়েছে। বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখি যে এগুলোর মধ্যে অনেক নিয়ম হয়তো শেষও হয়ে গিয়ে থাকতে পারে, অথবা আজ এর চেয়েও মারাত্মক নিয়ম তৈরি হয়ে থাকতে পারে। এই বিষয়ে আপডেটেড তথ্য কারো কাছে নেই এখনো পর্যন্ত। এই সমস্ত তথ্য সেই সব লোকেরা ফাঁস করেছে যারা 1953 সালের পর উত্তর কোরিয়া থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। বলা হয় স্পাই স্যাটেলাইটের সাহায্যে উত্তর কোরিয়ার বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করা হয়েছে এবং কিছু উত্তর কোরিয়ানরা ফুটেজ তৈরি করে ইউএসবি ড্রাইভের মাধ্যমে চীনের সাহায্যে তা স্মাগলও করেছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এপিসোড জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরো ইন্টারেস্টিং এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন প্রতিদিন।